হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 4 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মেজরে অথবা মাইনরে হিস্ট্রি রেখেছ, অর্থাৎ মেজর 2 এবং মাইনর হিস্ট্রি সিলেবাস সম্পূর্ণ একই। তাই তোমাদের যে এখান থেকে যে আমি সাজেশান দিয়েছিলাম, সেই সাজেশানের থেকে আমি এর আগের ভিডিওতে তোমাদের 3টে প্রশ্নের উত্তর দিয়েছিলাম। এখন আরও 2টো প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে পরীক্ষার প্রস্তুতি নাও। চলো দেখে নাও যে কোন 2টো প্রশ্ন আমি এখন দিয়ে দিচ্ছি এবং আগে কোনগুলো দিয়েছিলাম। আগে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে এখানে 2 নাম্বারটা, অর্থাৎ দিল্লির সুলতানের ইতিহাসে কুতুবউদ্দিন আইবকের অবদান আলোচনা করো এবং দিল্লির সুলতানের ইতিহাসে রাজিয়ার ভূমিকা আলোচনা করো, এবং এখানে 17 নাম্বার প্রশ্ন অর্থাৎ গিয়াসউদ্দিন বলবনের কার্যাবলী কৃতিত্ব আলোচনা করো। এই 3টে প্রশ্ন আমি একটি ভিডিওর মাধ্যমে দিয়ে রেখেছিলাম। এখন যে 2টো দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য নীতি আলোচনা করো এবং আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ নীতির পিছনে কি উদ্দেশ্য ছিল। চলো দেখে নাও। আলাউদ্দিন খলজি কেন দক্ষিণ ভারত অভিযান করার নীতি গ্রহণ করেছিলেন, অর্থাৎ দাক্ষিণাত্য নীতির পিছনে কি উদ্দেশ্য ছিল। সূচনা বলে এইভাবে বলবে, আলাউদ্দিন খলজি 1296 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসন আরোহণের পর প্রথম উত্তর ভারতে শান্তি প্রতিষ্ঠা করেন এবং মোগল আক্রমণ প্রতিরোধ করেন। এরপর তিনি নিম্নলিখিত উদ্দেশ্যগুলি সামনে রেখে প্রথম দক্ষিণ ভারত অভিযান নীতি গ্রহণ করেন। এরপর ধন সম্পদ লাভের মধ্যে বলবে, বহু ইতিহাসবিদ মনে করেন আলাউদ্দিন শুধু দক্ষিণ ভারতে সঞ্চিত অঢেল অর্থ সম্পদ লাভের জন্যই দাক্ষিণাত্য অভিযান করেন এবং দেবগিরি জয়ের পর তিনি এই অর্থ সম্পদ সন্ধান পান। তাই সুলতান পদ লাভের পর আলাউদ্দিন এই ধন সম্পদ লাভে আগ্রহী হয়ে ওঠেন। সেই কারণেই ইতিহাসবিদ K.S. লাল মন্তব্য করেছেন যে সুলতান মাহমুদ উত্তর ভারত লুট করেছিলেন আর আলাউদ্দিন দক্ষিণ ভারত। এরপর এখান থেকে বলবে দেবগিরির রাজ্য দমন বলে পয়েন্ট দেবে। দেবগিরি রাজ্য দমন, আলাউদ্দিন খলজি সুলতান হওয়ার পর হজরত মোহাম্মদের মতো ধর্ম প্রচার করতে চেয়েছিলেন, কিন্তু দিল্লির কোতোয়াল আলা উল মুলক আলাউদ্দিনকে প্রথমে শত্রু রাজ্যগুলি জয় করার পরামর্শ দেন। এই সময় দেবগিরির রাজা রামচন্দ্র দেব পূর্ব প্রতিশ্রুতি মতো অর্থ প্রদান না করলে আলাউদ্দিনের রামচন্দ্র দেবকে শাস্তি দেওয়ার জন্য দাক্ষিণাত্য অভিযান করেন। সুতরাং দাক্ষিণাত্য অভিযানের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য গুরুত্বপূর্ণ ছিল। এরপর ইসলাম ধর্ম প্রচার বলে পয়েন্ট দেবে। কোনো কোনো ইতিহাসবিদ আলাউদ্দিনের দাক্ষিণাত্য অভিযানকে ইসলাম ধর্ম ও সংস্কৃতির বিস্তার ঘটনার প্রয়াস বলেছেন, কিন্তু এই ধারণা সঠিক নয়। কেননা দক্ষিণ ভারতে আলাউদ্দিনের ধর্মপ্রচারের চেষ্টা করেননি, তিনি শুধু ধনরত্ন এবং আনুগত্য লাভ করেই এতেই সন্তুষ্ট ছিলেন। এরপরের পয়েন্ট দেবে সাম্রাজ্য বিস্তার নীতি। ইতিহাসবিদ ইসামি, আমির খসরু প্রমুখের বিবরণ থেকে জানা যায় যে আলাউদ্দিন খলজি ধাপে ধাপে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে করদ রাজ্যে পরিণত করার নীতি নিয়েছিলেন। তিনি সরকারি রাজ্যগুলিকে দখল করে নিতে চাননি, তিনি দক্ষিণের রাজ্যগুলির কাছ থেকে আনুগত্য লাভ এবং বার্ষিক কর পেতে চেয়েছিলেন। তাই তিনি দেবগিরিকে কেন্দ্র করে আধিপত্য প্রতিষ্ঠা করেন। এক্ষেত্রে আলাউদ্দিন খলজি প্রাচীন ভারতের গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের মতো নীতি গ্রহণ করেন। তিনি উপলব্ধি করেন যে দিল্লি থেকে দক্ষিণের রাজ্যগুলিকে সরাসরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তাই সুলতানি সাম্রাজ্যের প্রতি আনুগত্য ও কর প্রদানের প্রতিশ্রুতি পেয়েই আলাউদ্দিন সন্তুষ্ট হন। এরপরের প্রশ্ন ছিল তোমাদের সেটা হচ্ছে গিয়ে আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ নীতি পিছনে কি উদ্দেশ্য ছিল, অর্থাৎ এই প্রশ্নটা। এখান থেকে বলবে আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ নীতির পিছনে কারণ বলে সূচনা দেবে। সুলতান আলাউদ্দিন খলজির প্রশাসনিক কার্যাবলীর মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য নীতি ছিল বাজার দর নিয়ন্ত্রণ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নীতি গ্রহণ। এই নীতি গ্রহণের পিছনে কতগুলি গুরুত্বপূর্ণ কারণ ছিল, এগুলি নিচে আলোচনা করা হলো। সামরিক স্বার্থ বলে পয়েন্ট দেবে। বহু ইতিহাসবিদ মনে করেন আলাউদ্দিন সেনাবাহিনীর স্বার্থে মূল্য নিয়ন্ত্রণ নীতি নেন। তখন সেনাদের বার্ষিক বেতন ছিল 234 তঙ্কা এবং এই বেতনে যাতে সেনাদের জীবনযাপনের কোনো অসুবিধা না হয় তার জন্য আলাউদ্দিন বাজার দর নিয়ন্ত্রণ করেন। এবার বাকি যে অংশটা আছে এটা তোমরা চাইলে বলতে পারো। এরপর এখানে চলে আসবে জনস্বার্থ রক্ষার ব্যবস্থা। ইতিহাসবিদ আমির খসরু সহ অনেকে মনে করেন যে
আলাউদ্দিন জনগণের কল্যাণের জন্য বাজার দর নিয়ন্ত্রণ করেন। জীবন জীবিকা সুষ্ঠুভাবে বজায় রাখা, জনগণের মধ্যে আর্থিক নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বৃদ্ধির জন্য এবং দরিদ্র মানুষেরা যাতে স্বল্প মূল্যে প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে পারে তার জন্য আলাউদ্দিন জিনিসপত্রের দাম বেঁধে দেন। মুদ্রাস্ফীতির মধ্যে বলবে মুদ্রাস্ফীতি রোধ। আলাউদ্দিন খলজি দক্ষিণ ভারত থেকে দিল্লিতে প্রচুর ধন সম্পদ আনায় দিল্লিতে মুদ্রাস্ফীতি দেখা দেয়। তাছাড়া এই সময় দিল্লির জনসংখ্যা বহুগুণ বেড়ে গিয়েছিল, তাই আলাউদ্দিন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে মুদ্রাস্ফীতি কমানোর চেষ্টা করেন। কালোবাজারে নিয়ন্ত্রণ বলবে সুলতানি যুগে কৃষি ছিল সম্পূর্ণ বৃষ্টি নির্ভর। অনাবৃষ্টি ঘটলে শাসকরা অসহায় হয়ে পড়েন এবং দুর্ভিক্ষের সময় খাদ্য সরবরাহ করার অসম্ভব হয়ে উঠত এবং ব্যবসায়ীরা এই সময় উচ্চ মূল্যে শস্য বিক্রয় করে প্রচুর মুনাফা ভোগ করত। আলাউদ্দিন এই সমস্যার সমাধানের জন্য মূল্য নিয়ন্ত্রণ নীতি নেন। এর পরের পয়েন্ট বলবে সরকারের ব্যয়ভার কমানো। আলাউদ্দিন ছিলেন একাধারে বিজেতা এবং দক্ষ শাসক। তিনি সারা ভারতে এক ধরনের অর্থ ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি রাস্তাঘাট তৈরি এবং জনকল্যাণের জন্য বহু অর্থ ব্যয় করেন। তিনি লক্ষ্য করেন জনগণের কাছ থেকে বাড়তি কর আদায় করে সামগ্রিক অর্থের চাহিদা মেটানো সম্ভব নয়। তাই আলাউদ্দিন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নেন। উপসংহারে বলবে আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ নীতিকে সমকালীন ইতিহাসবিদরা প্রশংসা করেছেন এবং সে যুগের পক্ষে অভিনব বলে মন্তব্য করেছেন। ইতিহাসবিদ নিজামী এই অর্থনৈতিক ব্যবস্থাকে সুলতানিক যুগের সর্বশ্রেষ্ঠ প্রশাসনিক কৃতিত্ব বলে অভিহিত করেছেন। তাহলে এটা বলে এটা কমপ্লিট করবে। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই তোমরা এটা করে যেও এবং পরবর্তীতে যে সমস্ত প্রশ্নগুলো বাকি থাকলো চেষ্টা করব আমি সেগুলো দিয়ে দেওয়ার। তাই বলবো ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও ও বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।